তো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ক্লাস 9 ভূগোলের প্রথম চ্যাপ্টার গ্রহরূপে পৃথিবী। হ্যালো বন্ধুরা, আমি অর্ঘ্য অ্যান্ড ওয়েলকাম টু অর্ঘ্য অ্যান্ড সৌমস ক্লাসেস, দ্য হার্ট অফ লার্নিং। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব গ্রহরূপে পৃথিবী এই চ্যাপ্টারটা সম্পর্কে। তো চলো শুরু করা যাক। তো এই চ্যাপ্টারের প্রথমেই আমরা আলোচনা করব পৃথিবীর আকৃতি কেমন সেই সম্পর্কে। তো এখন তো আমরা প্রত্যেকেই জানি যে পৃথিবীর আকৃতি গোলাকার, কিন্তু অনেক আগে মানুষ মনে করত পৃথিবীর আকৃতি সমতল বা চ্যাপ্টা। কেননা দেখো, আমরা পৃথিবীর টা যে এত বড়, তার খুব অল্প অংশই আমরা দেখতে পাই, এবং যেটুকু দেখতে পাই সেটা কিন্তু আমরা সমতল বা চ্যাপ্টা হিসেবেই দেখি। আমরা যে পৃথিবীটা গোলাকার সেটা কিন্তু আমরা দেখতে পাই না। তো সেই কারণেই আগেকার দিনের মানুষ মনে করতো যে পৃথিবীর আকৃতি সমতল বা চ্যাপ্টা। তো এই নিয়ে বিভিন্ন দেশের মানুষদের বিভিন্ন রকমের ধারণা ছিল। যেমন চীন দেশের মানুষরা মনে করতো যে চীন দেশই হলো পৃথিবী, এবং সেটা একটা সমুদ্রের মধ্যে একটা দ্বীপের মতো, একটা পদ্ম ফুলের মতো ফুটে রয়েছে, এবং চারিদিকে রয়েছে মহাসাগর বা সমুদ্র। গ্রিকরাও ঠিক এরকম মনে করতো যে পৃথিবী একটা দ্বীপের মতো এবং যার চারিদিকে রয়েছে সাগর বা মহাসাগর। তো এরকম বিভিন্ন ধারণা বিভিন্ন দেশের মানুষের মধ্যে ছিল। তো বিভিন্ন মহান ব্যক্তিরা প্রমাণ করেছেন যে পৃথিবীর আকৃতি সমতল বা চ্যাপ্টা নয়, পৃথিবীর আকৃতি গোলাকার। তো এটা খুবই ইন্টারেস্টিং যে এই পৃথিবীর আকৃতি যে সমতল বা চ্যাপ্টা নয়, গোলাকার, এই ডিসকভারটা। তো চলো আমরা প্রথমে এই নিয়ে আলোচনা করি। তো পৃথিবীর আকৃতি যে গোলাকার, এটা প্রথম বলেছিলেন পিথাগোরাস। পৃথিবীর আকৃতি গোল, এটা প্রথম বলেছিলেন পিথাগোরাস। এটা তোমরা মনে রাখবে, এটা শর্ট প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। তো এটা মনে রাখবে, পৃথিবীর আকৃতি গোল প্রথম বলেছিলেন পিথাগোরাস। ঠিক আছে, বেশ। তো যে প্রমাণগুলো হয়েছে তার মধ্যে এই প্রমাণটা গুরুত্বপূর্ণ। তো দেখো, যখন চন্দ্রগ্রহণ হয়, চন্দ্রগ্রহণ যখন হয় তখন কি হয়, পৃথিবীর ছায়া চাঁদের উপরে পড়ে, তাই তো? এইবার ধরো কোনো একটা বস্তুর ছায়া যখন কোথাও পড়ে, সেটা তো ঠিক সেরকমই হয়। কোনো একটা গোলাকার বস্তুর ছায়া যদি কোথাও পড়ে সেটা গোলাকার হবে, কোনো একটা চৌকো জিনিসের ছায়া যদি কোথাও পড়ে সেটা চৌকোই হবে। তো যেরকম বস্তু তার ছায়াও ঠিক সেই রকম। তো যখন চন্দ্রগ্রহণ হয় তখন পৃথিবীর যে ছায়াটা চাঁদের উপরে পড়ে সেই ছায়াটা হয় গোলাকার। তো এটা থেকে আমরা বুঝতে পারি যে পৃথিবীর আকৃতি নিশ্চয়ই গোলাকার, তাই এরকম গোলাকার ছায়া পড়ে, তাই না? তো প্রথম এইটা থেকে আমরা বুঝতে পারি যে পৃথিবীর আকৃতি গোলাকার। এই চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর ছায়া চাঁদের উপরে পড়ে, যে ছায়াটা হয় গোলাকার, সেটা থেকে আমরা বুঝতে পারি যে পৃথিবীর আকৃতি গোলাকার। ঠিক আছে, তো এই চন্দ্রগ্রহণের ছায়া দেখে পৃথিবীর আকৃতি গোলাকার এটা প্রথম দেখেছিলেন বা লক্ষ্য করেছিলেন গ্রিক পণ্ডিত অ্যারিস্টটল। গ্রিক পণ্ডিত অ্যারিস্টটল চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর গোলাকার ছায়া দেখে পৃথিবীর গোলাকার আকৃতির কথা বলেন। আরেকবার বলি, গ্রিক পণ্ডিত অ্যারিস্টটল, নামটা মনে রাখবে, গ্রিক পণ্ডিত অ্যারিস্টটল চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর গোলাকার ছায়া দেখে পৃথিবীর গোলাকার আকৃতির কথা বলেছিলেন। তো অ্যারিস্টটল প্রথম এটা লক্ষ্য করেছিলেন যে চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর যে ছায়া চাঁদের উপরে পড়ে সেটা গোলাকার হয়, তাহলে পৃথিবীর আকৃতিও নিশ্চয় গোলাকার হবে। ঠিক আছে, তো এই অ্যারিস্টটল নামটা মনে রাখবে, এটা শর্ট প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট যে কে প্রথম বলেছিলেন চন্দ্রগ্রহণের ছায়া দেখে যে পৃথিবীর আকৃতি গোলাকার। তাহলে উত্তরটা কি হবে বলো দেখি? অ্যারিস্টটল। বেশ, নেক্সট যে প্রমাণটা আমরা দেখতে পাবো যে সমুদ্রগামী জাহাজ পর্যবেক্ষণ। তো দেখো, কোন একজন ব্যক্তি যদি তীর থেকে বসে সমুদ্রের মধ্যে কোন একটা জাহাজকে দেখে, তাহলে সে প্রথমে সম্পূর্ণ বা পুরো জাহাজটাকেই দেখতে পাবে, তাই না? এইবার যত জাহাজটা ধীরে ধীরে দূরে যাবে তত কি হবে, জাহাজটাকে আর সম্পূর্ণ দেখা যাবে না। প্রথম দিকে সে জাহাজের বেশ কিছুটা অংশ দেখতে পাবে,
ধীরে ধীরে যত জাহাজটা নিচের দিকে নামবে তত জাহাজটাকে আর দেখা যাবে না, জাহাজটা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাবে। প্রথমে বেশ কিছুটা দেখা যাবে, তারপর উপরের কিছুটা অংশ দেখা যাবে, তারপরে এই করতে করতে মিলিয়ে যাবে। তো পৃথিবী গোলাকার বলি এটা হয়। পৃথিবী যদি ধরো সমান হতো তাহলে জাহাজটাকে যতদূর চোখের আমাদের নজর যায় ততদূরই আমরা দেখতে পেতাম, তাই না? কিন্তু সেটা হয় না, তার কারণ হচ্ছে পৃথিবী গোল, তাই আমরা কিছুটা অংশই জাহাজটাকে দেখতে পাই, তারপর আর জাহাজটাকে দেখতে পাই না। তাহলে এর থেকে আমরা বুঝতে পারি যে পৃথিবীর আকৃতিটা নিশ্চয়ই গোলাকার, তাই জাহাজটা ধীরে ধীরে যখন নিচের দিকে নেমে যাচ্ছে তখন আর আমাদের চোখের আমরা দেখতে পাচ্ছি না, সেটা আমাদের চোখের আড়ালে চলে যাচ্ছে, তাই না? তাহলে এটা একটা প্রমাণ যে সমুদ্রগামী জাহাজ পর্যবেক্ষণ করেও আমরা বুঝতে পারি যে পৃথিবীর আকৃতি গোলাকার। 3, ভূপর্যটন। ভূপর্যটন দেখো, আগেকার দিনে যে সমস্ত নাবিকরা ছিল, আগেকার দিনে তো এরকম স্থলপথ বা এরকম প্লেন এইসব কিছু ছিল না, তখন দূরে যাওয়ার জন্য জলপথটাই বেশি ব্যবহার হতো। তো জাহাজে করে বিভিন্ন নাবিকেরা বিভিন্ন দূর দূর যেত ব্যবসা বাণিজ্য করতে বা অন্যান্য কাজে তারা যেত। তো সেই বিভিন্ন নাবিকেরা অনেক সময় দেখেছেন যে তারা জাহাজে করে জলপথে বা সাগরে যাওয়ার সময় একটা নির্দিষ্ট দিক দিয়ে যদি তারা যাত্রা করে এবং সেই দিকেই তারা যেতে থাকে, পুনরায় আবার সেখানেই এসে ফিরে চলে আসে। তো এর থেকেও কি বোঝা যায় যে পৃথিবীর আকৃতি নিশ্চয়ই গোলাকার, সেই কারণেই এরকম হয় যে এক জায়গা থেকে যাত্রা করে আবার পুনরায় সেখানেই চলে আসে যায়। পৃথিবী যদি সমতল বা চ্যাপ্টা হতো তাহলে কি এটা হতো? তাহলে আমরা যদি এক জায়গায় যেতাম তাহলে সেখান থেকে অন্য জায়গায় গেলে সেখান থেকে আর কিন্তু সেইভাবে ফিরে আসা, মানে ওই একই দিকে যেতে থাকলে সেই দিকে আর ফিরে আসতাম না, এক জায়গায় শুরু হতো এক জায়গায় শেষ হতো, তাই না? তো যেহেতু পৃথিবী গোলাকার বলি এটা সম্ভব হয় যে এক জায়গা থেকে আমরা যদি যেতে থাকি এবং দিক পরিবর্তন না করি তাহলে আবার পুনরায় সেখানেই আমরা ফিরে চলে আসব। তাহলে এর থেকেও আমরা বুঝতে পারি যে পৃথিবীর আকৃতি গোলাকার। এটা আগেকার দিনে বিভিন্ন নাবিকেরা লক্ষ্য করেছেন। তো সেই রকম একজন নাবিকের কথা এখানে আছে, দেখো কি আছে। 1519 সালে 10ই আগস্ট, 1519 সালের 10ই আগস্ট, সালটা মনে রাখা অত দরকার নেই, শুধু আমি তোমরা বিষয়টা জেনে নাও। 1519 সালের 10ই আগস্ট পর্তুগিজ নাবিক ফার্দিনান্দ ম্যাগেলান, নামটা মনে রাখবে, ফার্দিনান্দ ম্যাগেলান স্পেন থেকে ক্রমাগত পশ্চিম দিকে যাত্রা করে 3 বছর পর, স্পেন থেকে তিনি যাত্রা করেন, নামটা মনে রাখবে, ফার্দিনান্দ ম্যাগেলান। 1522 সালের 6ই সেপ্টেম্বর, 1522 সালের 6ই সেপ্টেম্বর পুনরায় স্পেনে এসে পৌঁছান। তো তিনি কি করেন, 1519 সালে তিনি স্পেন থেকে যাত্রা শুরু করেন পশ্চিম দিকে, স্পেন থেকে যাত্রা শুরু করেন পশ্চিম দিকে, ঠিক আছে, এইদিকে পশ্চিম দিকে। এবং 3 বছর পর 1522 সালের 6ই সেপ্টেম্বর, সালগুলো বললাম মনে রাখার অত প্রয়োজন নেই, পুনরায় তিনি আবার স্পেনে পৌঁছান। তো স্পেন থেকে যাত্রা শুরু করেছিলেন, আবার পশ্চিম দিকে যাত্রা করে আবার পুনরায় তিনি স্পেনে পৌঁছান। পৃথিবী যদি গোলাকার না হয়ে অন্য কোনো আকারের হতো তাহলে এই এক স্থানে ফেরা সম্ভব হতো না। পৃথিবী যদি গোলাকার না হয়ে এরকম সমান হতো তাহলে কিন্তু এটা সম্ভব হতো না, তাই না? তাহলে পৃথিবী গোলাকার বলি এটা সম্ভব হয়েছে। তাহলে ম্যাগেলানের উদাহরণটা তোমরা মনে রাখবে যে ম্যাগেলান স্পেন থেকে ক্রমাগত পশ্চিম দিকে যাত্রা করে 3 বছর পর আবার পুনরায় স্পেনে ফিরে এসেছিলেন। তো এর থেকে আমরা বুঝতে পারি কি যে পৃথিবীর আকৃতি গোলাকার। নেক্সট যে প্রমাণটা আছে সেটা হচ্ছে দিগন্ত রেখার পরিধি। তো দেখো, দিগন্ত রেখা হচ্ছে যখন আমরা যদি কোনো ফাঁকা জায়গায় দেখি, কোনো ফাঁকা নদীর ধার বা মাঠের দেখি, তাহলে দেখবে যে আকাশটা যেন একটা গোল হয়ে একটা জায়গায় এসে মিলিত হয়েছে ভূমির সঙ্গে, বা নদী হলে নদীর সঙ্গে। তো যেখানে মিলিত হয় সেখানে একটা রেখা তৈরি হয়, সেই যে রেখাটা, সেই রেখাটাকে বলা হয় দিগন্ত রেখা। বোঝা গেল? তো দেখো এখানে কি বলেছে, দিগন্ত রেখার পরিধি থেকে আমরা পৃথিবীর আকৃতি যে গোলাকার সেটা আমরা বুঝতে পারি। তো দেখো, সমুদ্রের ধারে বা কোনো ফাঁকা জায়গায় দাঁড়িয়ে চারিদিকে তাকালে মনে হয় আকাশ ও ভূমি যেন একটি বৃত্তরেখায় এসে মিশে গেছে। তো কি, সমুদ্রের ধারে বা কোনো ফাঁকা জায়গায় দাঁড়িয়ে, তুমি যদি সমুদ্রের ধারে দাঁড়াও বা কোনো ফাঁকা জায়গায় দাঁড়াও তাহলে চারিদিকে তাকালে মনে হয় যে আকাশ ও ভূমি যেন একটি বৃত্তরেখায় মিশে গেছে। তো আকাশ এবং ভূমি যেন একটা বৃত্তরেখায় এসে মিশে গেছে, এই যে এইখানে দেখো মিশেছে, দেখতে পাচ্ছ মিশেছে। এই বৃত্তরেখাকে দিগন্ত রেখা বলে। তো এই যে বৃত্তরেখায় মিশেছে এইটাকে বলা হয় দিগন্ত রেখা।
পৃথিবী গোলাকার হওয়ার জন্যই এইরূপ ঘটনা ঘটে। পৃথিবী গোলাকার বলি কিন্তু এরকম ঘটনা ঘটে যে আকাশ যেন মনে হয় কোথাও এসে একটা বৃত্তরেখায় মিশেছে। ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় দিগন্ত রেখার পরিধিও তত বেড়ে যায়। তো কি হয়, ভূপৃষ্ঠ থেকে আমরা যত উপরের দিকে উঠবো দিগন্ত রেখার পরিধি বেড়ে যাবে। কিরকম দেখো এখানে ছবিতে দেখো, দেখো আমরা যদি 1 নম্বর পয়েন্ট এখান থেকে যদি আমরা এই দিগন্ত রেখা থেকে দেখি তাহলে দেখো এটা অনেক ছোট লাগছে, তাই না? আরেকটু উপরে যদি এই 2 নম্বর পয়েন্ট থেকে আমরা দিগন্ত রেখাকে দেখি তাহলে দেখো অনেকটা বেড়ে গেল পরিধি। আবার যদি এই 3 নম্বর পয়েন্ট অনেকটা উঁচু থেকে আমরা দেখি দিগন্ত রেখাকে তাহলে দেখো অনেকটা পরিধি বেড়ে যাচ্ছে, তাই না? তাহলে এটাই যে ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় দিগন্ত রেখার পরিধিও তত কি হয়, বেড়ে যায়। তাহলে এটা একটা শর্ট প্রশ্নের জন্য তোমাদের দরকার যে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে দিগন্ত রেখা বাড়ে না কমে, তাহলে কি হবে, দিগন্ত রেখার পরিধি বৃদ্ধি পায় বা বাড়ে। বোঝা গেল? বেশ, তাহলে এই দিগন্ত রেখাও একটা প্রমাণ, পৃথিবীর আকৃতি গোলাকার তার একটা প্রমাণ। বেশ, এই প্রমাণটা খুব গুরুত্বপূর্ণ, বেডফোর্ড লেভেল পরীক্ষা। এই পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো কি বেডফোর্ড লেভেল পরীক্ষা। 1870 সালে আলফ্রেড রাসেল ওয়ালেস নামে একজন বিজ্ঞানী, 1870 সালে আলফ্রেড রাসেল ওয়ালেস নামটা মনে রাখবে, আলফ্রেড রাসেল ওয়ালেস একজন বিজ্ঞানী, তিনি ইংল্যান্ডের বিজ্ঞানী ছিলেন। তো তিনি কি করেন, ইংল্যান্ডের বেডফোর্ড বলে একটা খাল, ইংল্যান্ডের বেডফোর্ড বলে একটা খাল, সেখানে তিনি 3টে ভেলার সাহায্যে, ভেলা মানে ছোট নৌকা, 3টে ভেলার সাহায্যে এই বেডফোর্ড খালে বেশ কিছুটা দূরত্বে 3টে ভেলার সাহায্যে একই সমান মাপের খুঁটি, এই যে একই সমান মাপের খুঁটি তিনি ভাসিয়ে দিয়েছিলেন একটা নির্দিষ্ট দূরত্বে, বেশ কিছুটা দূরে দূরে। এবং অনেকটা দূর থেকে তিনি লক্ষ্য করে দেখেন যে পাশের দুটো খুঁটির থেকে মাঝের খুঁটিটা একটু উঁচুতে আছে, পাশের দুটো খুঁটি থেকে মাঝের খুঁটিটা কিছুটা উঁচুতে আছে। এইবার 3টে খুঁটির আকৃতি কিন্তু সমান, ঠিক আছে? তো এইবার এটা কেন হচ্ছে, পৃথিবী যেহেতু গোলাকার বলে মাঝের অংশটা একটু বেশি উঁচু আছে, তাই 3টে খুঁটির আকৃতি সমান হওয়া সত্ত্বেও মাঝের খুঁটিটা একটু বেশি উঁচুতে দেখা যায়। তাহলে এর থেকে আমরা কি বুঝতে পারি যে পৃথিবীর আকৃতি সমতল বা চ্যাপ্টা নয়, পৃথিবীর আকৃতি গোলাকার, তাই না? তাহলে এই বেডফোর্ড লেভেল পরীক্ষা থেকে আমরা এটা বুঝতে পারি। কিন্তু যদি পৃথিবীর আকৃতি গোলাকার না হতো, সমান হতো, তাহলে আমরা 3টে খুঁটিকে সমান উচ্চতায় দেখতে পেতাম, তাই না? কিন্তু সেটা তো হয় না, পৃথিবী গোলাকার বলে মাঝের খুঁটিটাকে একটু বেশি উচ্চতায় দেখা যায়, যদিও 3টে খুঁটির আকৃতি সমান। তাহলে এর থেকে এই বেডফোর্ড লেভেল পরীক্ষা থেকেও আমরা বুঝতে পারি যে পৃথিবীর আকৃতি গোলাকার। তো এই বেডফোর্ড লেভেল পরীক্ষাটা করেছিলেন আলফ্রেড রাসেল ওয়ালেস, এটা মনে রাখবে। কোথায় করেছিলেন? ইংল্যান্ডের বেডফোর্ড খালে, আর সালটা মনে রাখবে 1870 সাল। ওকে, বেশ, এবার নেক্সট প্রমাণ যেগুলো একদম সঠিকভাবে আমরা বলতে পারি যে পৃথিবীর আকৃতি গোলাকার। কি প্রমাণ? যেটাকে প্রত্যক্ষ প্রমাণ বলা হচ্ছে, যে বর্তমানে বিভিন্ন কৃত্রিম উপগ্রহের সাহায্যে পৃথিবীর ছবি তোলা হয়েছে এবং সেখানে দেখা গেছে এক্স্যাক্টলি যে পৃথিবীর আকৃতি গোলাকার। এবং এর সঙ্গে বিভিন্ন মহাকাশচারীরাও গিয়েছেন মহাকাশে, চাঁদে গিয়েছেন বা অন্যান্য জায়গায় অন্যান্য গ্রহতে গিয়েছেন, এবং তারা দেখে এসেছেন যে পৃথিবীর আকৃতি নিজেদের স্বচক্ষে বা নিজেদের চোখে দেখে এসেছেন যে পৃথিবীর আকৃতি সত্যিই গোলাকার। তো এই সব প্রমাণ থেকে আমরা বুঝতে পারি যে পৃথিবীর আকৃতি গোলাকার, সমতল বা চ্যাপ্টা নয়। তাহলে তোমাদের পরীক্ষায় একটা 5 নম্বরের প্রশ্ন থাকে যে পৃথিবীর আকৃতি গোলাকার, যুক্তিসহ ব্যাখ্যা করো। তাহলে তোমরা এই 5-6টা প্রমাণ দিয়ে যুক্তিসহ ব্যাখ্যা করতে পারবে। এটা মুখস্থ করার দরকার লাগবে না, তোমরা এই বুঝে নিয়ে নিজেরাই করতে পারবে, তাই না? খুব ইজি। তাহলে এই প্রমাণগুলো তোমরা মনে রাখবে। আচ্ছা, এবার পৃথিবীর আকৃতি তো গোলাকার, এটা তো ঠিকই, কিন্তু পুরোপুরি গোলাকার নয়। তো দেখো কি বলছে, মহাশূন্য থেকে পৃথিবীতে যত ছবি তোলা হয়েছে তার প্রতিটিতে দেখা গেছে পৃথিবীর উত্তর ও দক্ষিণ 2 মেরু অঞ্চল কিছুটা চাপা এবং মধ্যভাগের নিরক্ষীয় অঞ্চল কিছুটা ফোলা। তো পৃথিবীর এই যে ছবিগুলো তোলা হয়েছে সেখানে দেখা গিয়েছে যে পৃথিবীর 2 মেরু, উত্তর মেরু এবং দক্ষিণ মেরু, উপরেরটা হচ্ছে উত্তর মেরু এবং নিচেরটা দক্ষিণ মেরু, এই দুটো একটু চাপা, এই দুটো একটু চাপা। আর নিরক্ষীয় অঞ্চল মানে মধ্যের অংশটা একটু বেশি ফোলা আছে, বেশি একটু চওড়া রয়েছে, অনেকটা কমলা লেবুর মতো।
গোলাকার কোনো বস্তুর উত্তর দক্ষিণ সামান্য চাপা এবং পূর্ব পশ্চিম সামান্য ফোলা হলে তাকে বলা হয় অভিগত গোলক। তো এরকম যদি আকৃতি হয় যে ওপর আর নিচেটা একটু চাপা আর মাঝেরটা একটু বেশি চওড়া, তাহলে এই রকম কোনো জিনিসকে বলা হয় বা আকৃতিকে বলা হয় অভিগত গোলাকার। অভিগত গোলাকার। সুতরাং পৃথিবীর আকৃতি হলো অভিগত গোলক, তাই পৃথিবীর আকৃতিকে পুরোপুরি গোলাকার বলা যাবে না, পৃথিবীর আকৃতিকে বলতে হবে অভিগত গোলাকার। একে কমলালেবুর আকৃতির সঙ্গে তুলনা করা যেতে পারে। তো একে কমলালেবুর আকৃতির সঙ্গে তুলনা করা যেতে পারে। তাহলে পৃথিবীর প্রকৃত আকৃতি কিন্তু গোলাকার নয়, পৃথিবীর প্রকৃত আকৃতি অভিগত গোলাকার। এরও কিছু প্রমাণ আছে যে পৃথিবীর আকৃতি অভিগত গোলাক, তার কিছু প্রমাণ, তো সেগুলো আমরা এবার আলোচনা করব। দেখো, পৃথিবীর অভিগত গোলক আকৃতির কারণ কি কারণে এটা হয়েছে সেটা আগে একটু দেখে নিই। দেখো, পৃথিবীর আবর্তন গতি এবং মাধ্যাকর্ষণ বলের প্রভাবে আমরা জানি যে পৃথিবী ঘুরছে, তার অক্ষের চারিদিকে ঘুরছে, অনবরত ঘুরে চলেছে, এবং মাধ্যাকর্ষণ শক্তি আছে, সবকিছু পৃথিবী কেন্দ্রের দিকে টানে। এই যে এটা কেন্দ্র, সবকিছুকে কেন্দ্রের দিকে টানে, এটাই হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি। পৃথিবীর শিলাসমূহ উভয় মেরু অঞ্চলের তুলনায় নিরক্ষীয় অঞ্চলে বেশি পরিমাণে সঞ্চিত হয়। তো কি হয়, পৃথিবী ঘুরছে, একদম স্পিডে ঘুরছে, ফলে কি হচ্ছে, মেরু অঞ্চল থেকে সব জিনিস ঘুরলে কি হবে, মাঝের দিকে চলে আসবে। মেরু অঞ্চল থেকে কি হচ্ছে, মাঝের দিকে চলে আসছে, এবং মাধ্যাকর্ষণ শক্তি কেন্দ্রের দিকে আছে, তাই সবকিছুকে কেন্দ্রের দিকে আকর্ষণ করছে, সবকিছুকে কেন্দ্রের দিকে আকর্ষণ করছে এবং ঘুরছে, ফলে কি হচ্ছে, সব জিনিস মাঝে চলে আসছে, সব জিনিস মাঝে চলে আসছে। সেই জন্য নিরক্ষীয় অঞ্চলে বেশি পরিমাণে সঞ্চিত হয়ে একে একটু স্ফীত করেছে। সেই জন্য সব বেশিরভাগ বস্তু পৃথিবীর মধ্যে যেগুলো আছে সেগুলো নিরক্ষীয় অঞ্চলের কাছে চলে আসে। স্ফীত মানে একটু নিরক্ষীয় অঞ্চলটা বেশি চওড়া হয়ে গেছে, স্ফীত মানে চওড়া হয়ে গিয়েছে। আবার উত্তর দক্ষিণ উভয় প্রান্ত ভাগ এই জন্যই সামান্য চাপা হয়ে পৃথিবীর আকৃতি হয়েছে অভিগত গোলক, এবং সেই কারণে ওপর থেকে যেহেতু এবং নিচে থেকে যেহেতু মাঝের দিকে সব বেশি পদার্থ চলে এসেছে, তাই সেই ওপর আর নিচের অংশটা একটু চাপা বা চ্যাপ্টা হয়েছে, আর মাঝের অংশটা একটু বেশি স্ফীত মানে চওড়া হয়েছে। ঠিক আছে, এবং পৃথিবীর আকৃতি অভিগত গোলক হয়েছে। বোঝা গেল? এবার এখানে আছে পৃথিবীর অভিগত গোলক আকৃতির প্রমাণ। প্রমাণগুলো আছে, এবার কি কি প্রমাণের মাধ্যমে আমরা বলতে পারবো যে সত্যি হ্যাঁ পৃথিবীর আকৃতি গোলাকার, সম্পূর্ণ নয়, পৃথিবীর আকৃতি অভিগত গোলাকার। তো দেখো, 1 নম্বর, ওজনের পার্থক্য। ওজনের পার্থক্য হয়, একই জিনিসের ওজন এক নিরক্ষীয় অঞ্চলে একরকম, মেরু অঞ্চলে একরকম হতে পারে কি এরকম। তো দেখো প্রমাণটা দেখি, তাহলেই বুঝতে পারবে। পরীক্ষা করে দেখা গেছে কোনো একটি বস্তুর ওজন নিরক্ষরেখায় যা হয়, মেরুতে ওই বস্তুরই ওজন নিরক্ষরেখার ওজন অপেক্ষা কিছুটা বেশি হয়। হ্যাঁ, ধরো তুমি নিরক্ষীয় অঞ্চলে বা নিরক্ষরেখার কাছে নিজের ওয়েট করলে, দেখা গেল যে তোমার ওজন 60 কেজি। তুমি চলে গেলে এবার মেরুতে, সেখানে গিয়ে দেখলে ওজন হয়ে গেল 62 কেজি। এটাও কি সম্ভব? হ্যাঁ, এটাই সম্ভব। নিরক্ষরেখার থেকে মেরুতে ওজন বেশি হয়। কেন হয়? আসলে পৃথিবীর কেন্দ্র থেকে নিরক্ষরেখার দূরত্ব বেশি। পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবীর, আমরা কি জানলাম যে নিরক্ষীয় অঞ্চলটা একটু বেশি চ্যাপ্টা, একটু বেশি চওড়া, একটু স্ফীত মানে একটু বেশি চওড়া। তো দেখো পৃথিবীর কেন্দ্র এই জায়গাটা, পৃথিবীর কেন্দ্র এই জায়গাটা, তাই তো? কেন্দ্র কি করছে, সবকিছুকে আকর্ষণ করছে, নিজের দিকে আকর্ষণ করছে। কেন্দ্র কি করছে, নিজেকে আকর্ষণ করছে সবকিছুকে পৃথিবীর কেন্দ্রের দিকে। তো কি হচ্ছে, দেখো কেন্দ্র থেকে নিরক্ষীয় অঞ্চলের দূরত্বটা একটু বেশি, মেরু অঞ্চলের দূরত্বটা কেন্দ্র থেকে একটু কম, তাই তো? নিরক্ষরেখার দূরত্ব বেশি এবং মেরুর দূরত্ব কিছুটা কম। নিরক্ষরেখার দূরত্ব বেশি কেন্দ্র থেকে, মেরুর দূরত্ব কম। এই কারণে নিরক্ষীয় অঞ্চল অপেক্ষা মেরুতে পৃথিবীর অভিকর্ষজ টান বেশি হওয়ায় বস্তুর ওজন বেশি হয়। সেই কারণে কি হয়, এই কেন্দ্র থেকে যে আকর্ষণ করছে সেটা নিরক্ষরেখাটা যে একটু বেশি দূরে থাকার জন্য সেখানে আকর্ষণটা একটু কম হয়। মেরু অঞ্চলটা যেহেতু কাছে আছে, তাই কেন্দ্র থেকে আকর্ষণটা বেশি হয়। সেই জন্য কোনো বস্তুকে যদি আমরা নিরক্ষরেখায় ওজন করি, তার থেকে মেরু অঞ্চলে যদি ওজন করি তার থেকে একটু বেশি হয়। তার কারণ এটাই যে অভিকর্ষজ যে বলটা বা পৃথিবীর যে আকর্ষণ বলটা, সেটা নিরক্ষরেখার থেকে মেরু অঞ্চলে বেশি। কেন বেশি? নিরক্ষীয় অঞ্চলটা একটু বেশি চওড়া আছে, তাই দূরত্বটাও বেশি, আর মেরু অঞ্চলটা একটু কম আছে, চ্যাপ্টা আছে, ফলে তার দূরত্বটা মেরু কেন্দ্র থেকে অনেকটা কম। সেই জন্য এই ওজনের পার্থক্যটা দেখা যায়।
বোঝা গেল? তাহলে 1 নম্বর পয়েন্ট হচ্ছে ওজনের পার্থক্য। এটা থেকে আমরা বুঝতে পারি যে পৃথিবীর আকৃতি অভিগত গোলক। বেশ, 2 নম্বর যে পয়েন্ট আছে সেটা হচ্ছে ভূগোলকের আকৃতি, মানে পৃথিবীর আকৃতিটাই নিজেই একটা প্রমাণ। দেখো, পৃথিবী নিজ অক্ষের চারিদিকে আবর্তন করাই, পৃথিবী নিজ অক্ষের চারিদিকে আবর্তন করছে, আমরা জানি ঘুরছে, আবর্তন করা মানে ঘুরছে। এক কেন্দ্র বহির্মুখী বল উৎপন্ন হয়। কেন্দ্র বহির্মুখী মানে ঘুরলে কি হয়, কেন্দ্র থেকে সব জিনিস ছিটকে যাবে। কেন্দ্র বহির্মুখী মানে কেন্দ্র থেকে ছিটকে যাবে। পৃথিবী যখন গ্যাসীয় বা তরল অবস্থায় ছিল তখন এই বলের প্রভাবে মেরু অঞ্চলের বস্তু নিরক্ষীয় অঞ্চলের দিকে সরে আসে। যখন পৃথিবী প্রথমেই তো এরকম কঠিন অবস্থায় ছিল না, প্রথমের দিকে তরল গ্যাসীয় এইসব অবস্থায় ছিল, তো যখন পৃথিবী খুব স্পিডে ঘোরে তখন কি হবে, তাহলে সব জিনিস মেরু অঞ্চল থেকে, দুই মেরু থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে ছিটকে চলে আসবে। ঘুরলে কি হবে, সব ছিটকে এদিকে চলে আসবে, তো মাঝখানে এসে জমা হবে। তো সেটাই হয়, নিরক্ষীয় অঞ্চলের দিকে সরে আসে। নিরক্ষীয় অঞ্চলে পদার্থের কেন্দ্রীভবন ঘটায়। নিরক্ষীয় অঞ্চলে কি হয়, পদার্থ মেরু অঞ্চল থেকে এসে নিরক্ষীয় অঞ্চলে জমা হয়, নিরক্ষীয় অঞ্চলে জমা হয় মানে মধ্যখানে, পৃথিবীর মধ্যখানে এসে জমা হয়। এই অংশ স্ফীত হয়েছে, এই অংশটা চওড়া হয়, ফলে বিভিন্ন বস্তু এসে এখানে জমা হয়, মধ্যখানে জমা হয়, মধ্যখানটা স্ফীত হয়েছে, চওড়া হয়েছে, উপরে দুই অংশের থেকে মধ্যখানটা চওড়া। অন্যদিকে মেরু অঞ্চলে পদার্থের ঘাটতি হওয়ায় তা চ্যাপ্টা হয়েছে। অন্যদিকে মেরু অঞ্চল থেকে যেহেতু পদার্থ নিরক্ষীয় অঞ্চলের দিকে এসেছে, তাই মেরু অঞ্চলের পদার্থের পরিমাণ কি হয়েছে, কমেছে না বেড়েছে, কমে গিয়েছে। তাহলে নিরক্ষীয় অঞ্চলে পদার্থের পরিমাণ বেড়ে গিয়েছে এবং মেরু অঞ্চলে পদার্থের পরিমাণ কমেছে। সেই কারণে পৃথিবীর আকৃতি চ্যাপ্টা হয়েছে, সেই জন্য পৃথিবীর আকৃতি চ্যাপ্টা হয়েছে। উল্লেখ্য, মানে এক্ষেত্রে বলা দরকার, আবর্তন বেগ বেশি হলে গ্যাসীয় অবস্থায় গ্রহের চ্যাপ্টা হওয়ার মাত্রা বাড়ে। আবর্তন বেগ যদি বেশি হয়, তাহলে যদি বেশি স্পিডে ঘোরে কোনো জিনিস, তাহলে পদার্থ মেরু অঞ্চল থেকে বেশি এখানে আসবে, গ্যাসীয় অবস্থায় চ্যাপ্টা হওয়ার মাত্রা অনেক বেড়ে যায়। এই কারণেই বৃহস্পতি, শনি প্রভৃতি বহিস্থ গ্রহগুলি, বহিস্থ গ্রহ মানে বাইরের দিকে আছে, পরে আমরা আসছি এগুলো নিয়ে, তো বৃহস্পতি, শনি এই সমস্ত গ্রহগুলি আবর্তন বেগ অনেক বেশি, তাই এরা পৃথিবী অপেক্ষাও বেশি চ্যাপ্টা। বৃহস্পতি, শনি এই গ্রহগুলো পৃথিবীর থেকেও বেশি চ্যাপ্টা হয়। বোঝা গেল? কারণ কি, এদের আবর্তন বেগটা বেশি, মানে এরা আরো বেশি স্পিডে ঘোরে, পৃথিবীর থেকে আরো বেশি স্পিডে ঘোরে, এবং প্রথম অবস্থায় এরা গ্যাসীয় অবস্থায় ছিল। ঠিক আছে, তাহলে এই হচ্ছে একটা পৃথিবীর অভিগত গোলকের দ্বিতীয় প্রমাণ, যে পৃথিবীর প্রকৃত ভূগোলকের আকৃতি। 3 নম্বর, এটা মেন বলতে পারো, যে নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের পার্থক্য। নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের পার্থক্য, আগের ছবিটা একবার দেখো। দেখো, এই যে পৃথিবীর ছবি তোমরা দেখতে পাচ্ছ, এখানে দেখো নিরক্ষীয় ব্যাস মানে হচ্ছে এই যে নিরক্ষরেখা বরাবর যদি আমরা এই দৈর্ঘ্যটাকে মাপি, মানে এই পূর্ব দিক থেকে পশ্চিম দিক পর্যন্ত যদি আমরা দৈর্ঘ্যটাকে মাপি, তাহলে যে দৈর্ঘ্যটা পাওয়া যাবে সেটাই হচ্ছে নিরক্ষীয় ব্যাস। নিরক্ষীয় ব্যাস, এই নিরক্ষীয় ব্যাস হচ্ছে 12,757 কিলোমিটার। 12,757 কিলোমিটার, ঠিক আছে। এবং উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যদি আমরা এই দৈর্ঘ্যটাকে মাপি, তাহলে পাওয়া যাবে মেরু ব্যাস। উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যদি এই দৈর্ঘ্যটাকে মাপি, তাহলে পাওয়া যাবে মেরু ব্যাস। সেটা কত হবে, 12,714 কিলোমিটার। তাহলে দেখো দুটো কি এক হচ্ছে, নিরক্ষীয় ব্যাসটা দেখো 12,757 কিলোমিটার, অন্যদিকে মেরু ব্যাসটা হচ্ছে 12,714 কিলোমিটার, তাহলে দুটো সমান নয়, নিরক্ষীয় ব্যাসটা একটু বেশি, তাই না, নিরক্ষীয় ব্যাসটা বেশি। তাহলে পৃথিবী যদি পুরোপুরি গোলাকার হতো তাহলে দুটোই সমান হতো, কিন্তু তা তো নয়, নিরক্ষীয় অঞ্চলের ব্যাস একটু বেশি আছে মেরু ব্যাসের তুলনায়। এর থেকে আমরা কি বুঝতে পারি, যে পৃথিবীর আকৃতি কত কিলোমিটার বেশি আছে, 43 কিলোমিটার বেশি আছে। নিরক্ষীয় ব্যাসটা মেরু ব্যাসের তুলনায় 43 কিলোমিটার বেশি আছে। নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাসের তুলনায় 43 কিলোমিটার বেশি আছে। তো এর থেকে আমরা বলতে পারি যে পৃথিবীর আকৃতি সম্পূর্ণ গোলাকার নয়, পৃথিবীর আকৃতি অভিগত গোলাকার। ঠিক আছে, বেশ। এইবার 4 নম্বর প্রমাণ হচ্ছে ঘড়ির সময় পরিবর্তন। ঘড়ির সময় পরিবর্তন, যেমন ওজনের পার্থক্য হয় সেরকম ঘড়ির সময়ের পার্থক্য হয় নিরক্ষীয় অঞ্চলের থেকে মেরু অঞ্চলে। তো দেখো কি বলছে, 1671 সালে ফরাসি জ্যোতির্বিদ জাঁ রিচার্ড
ফরাসি জ্যোতির্বিদ জন রিচার্ড। দক্ষিণ আমেরিকার উত্তর দিকে অবস্থিত কেইন দ্বীপ, দক্ষিণ আমেরিকার উত্তর দিকে অবস্থিত কেইন দ্বীপ, জায়গাটার নাম কেইন দ্বীপ, যেটা নিরক্ষরেখার কাছে অবস্থিত, নিরক্ষরেখার কাছে অবস্থিত। 5 ডিগ্রি উত্তর স্থানটার অক্ষাংশ, 5 ডিগ্রি উত্তর অক্ষাংশ। ভ্রমণকালে মানে তিনি ভ্রমণ করছিলেন, লক্ষ্য করেন তার পেন্ডুলাম ঘড়িটি প্রতিদিন 24 ঘন্টায় 2.5 মিনিট দেরি করে চলছে। তো এই কেন দ্বীপে তিনি দেখেন যে তার যে পেন্ডুলাম ঘড়ি সেটা 24 ঘন্টায় 2.5 মিনিট দেরি করে চলছে, মানে স্লো চলছে, 2.5 মিনিট স্লো চলছে। 24 ঘন্টা পেরিয়ে যাচ্ছে কিন্তু 2.5 মিনিট সেটা স্লো আছে। অথচ ওই ঘড়িটি প্যারিস শহরে, যার অক্ষাংশ হচ্ছে 48 ডিগ্রি 30 মিনিট উত্তর, 48 ডিগ্রি 30 মিনিট উত্তর, এইটা মানে এটা অনেকটা নিরক্ষরেখা থেকে অনেকটা দূরে, এটা নিরক্ষরেখার কাছে অবস্থিত, এটা অনেকটা মেরু অঞ্চলের কাছে অবস্থিত, অনেকটা ঠিক সময় দিত, সেখানে ঠিক সময় দিত। তাহলে কেন দ্বীপে ঠিক সময় দিচ্ছিল না, প্যারিস শহরে যার অক্ষাংশ 48 ডিগ্রি 30 মিনিট উত্তর, সেখানে একদম ঠিক সময় দিচ্ছিল। আসলে কেন দ্বীপ নিরক্ষরেখার নিকটে অবস্থিত এবং ওই অংশে পৃথিবীর পরিধি বেশি হওয়ায় অভিকর্ষজ টান কম। তো কি হয় দেখো, পেন্ডুলাম ঘড়ির নিচের দিকে পেন্ডুলামটা থাকে এবং সেটা পেন্ডুলামটা নিচের দিকে এইভাবে নড়াচড়া করে, এবং সেই পেন্ডুলামটা এইভাবে মুভমেন্ট করার জন্য বা নড়াচড়া করার জন্য ঘড়ির কাঁটাটা একদম চলে, ঘড়ির কাঁটাগুলো চলে, এইভাবেই পেন্ডুলাম ঘড়ি কাজ করে। এইবার যে পেন্ডুলামটা নড়াচড়া করে নিচের দিকে, সেইটা করে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে। এবার আমরা কি জানি যে পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলটা একটু বেশি চওড়া, মেরু অঞ্চলটা কম চওড়া, ফলে নিরক্ষীয় অঞ্চলে নিরক্ষীয় অঞ্চলে মাধ্যাকর্ষণ শক্তি কম থাকে, মেরু অঞ্চলে কি থাকে বেশি থাকে, সেই কারণে ওজনের পার্থক্যটাও সেই কারণেই হলো। সেই জন্য নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত কেন দ্বীপে মাধ্যাকর্ষণ শক্তি একটু কম, সেই জন্য পেন্ডুলামটা একটু কম নড়াচড়া করেছে, তাই তার সময় 2.5 মিনিট কম আছে। কিন্তু যেহেতু প্যারিস শহরটা নিরক্ষর কেন্দ্রের একটু কাছে আছে, মানে মেরু অঞ্চলের কাছে আছে, সেই কারণে তার দূরত্বটা কেন্দ্র থেকে কম আছে, মানে মাধ্যাকর্ষণ শক্তিটা বেশি আছে ওখানে, তাই তো সেই জন্য সেখানে ঘড়ির সময়টা ঠিক সময় দিয়েছে। বোঝা গেল? সেটাই বলেছে যে আসলে কেন দ্বীপ নিরক্ষরেখার নিকটে অবস্থিত এবং এই অংশে পৃথিবীর পরিধি বেশি হওয়ায় অভিকর্ষজ টান কম নিরক্ষরেখায় বলে ঘড়িটি দেরি করে চলে, ফলে অভিকর্ষজ টান কম হওয়ায় এখানে পেন্ডুলামটা কম নড়াচড়া করেছে। অন্যদিকে প্যারিস শহরটি মেরুর কিছুটা কাছাকাছি অবস্থিত হওয়ায়, প্যারিস শহরটা মেরুর কাছাকাছি অবস্থিত হওয়ায় ওই অংশে পৃথিবীর অভিকর্ষজ টান বেশি, যেহেতু মেরু অঞ্চলের কেন্দ্রের কাছে অবস্থিত, তাই তার অভিকর্ষজ টানটা ঠিকঠাক হয়েছে, ঘড়িটা তাই পেন্ডুলামটা ঠিক মতো নড়াচড়া করেছে, তাই ঘড়ির পেন্ডুলামের গতিবেগ বেড়ে যায়, মানে মেরু অঞ্চলে বেড়ে যায় নিরক্ষরেখার থেকে নিরক্ষীয় অঞ্চলের তুলনায়, এবং সঠিক সময় দেয়। বোঝা গেল? রিচার্ডের এই পর্যবেক্ষণ পৃথিবীর অভিগত গোলক আকারের প্রমাণ দেয়। তো এই প্রমাণ থেকেও আমরা পৃথিবীর আকৃতি যে অভিগত গোলাকার সেটা প্রমাণ পাই। তাহলে কি কি প্রমাণ পেলাম? এক, যে মেরু ব্যাস এবং নিরক্ষীয় ব্যাসের দৈর্ঘ্য থেকে প্রমাণ পেলাম। 2, ওজনের পার্থক্য থেকে প্রমাণ পেলাম। 3, পেলাম ভূগোলকের আকৃতি থেকে পৃথিবীর আকৃতি অভিগত গোলাকার প্রমাণ পেলাম, এবং ঘড়ির সময়ের প্রমাণটা থেকেও আমরা পৃথিবীর আকৃতি যে অভিগত গোলাকার তার প্রমাণ পেলাম। বোঝা গেল? তাহলে পৃথিবীর আকৃতি প্রথমে গোলাকার, তার প্রমাণগুলো আমরা দেখলাম, এবং পৃথিবীর আকৃতি অভিগত গোলাকার তার প্রমাণগুলো দেখলাম। তো এগুলো 5 নম্বরের প্রশ্নের জন্য দুটোই ইম্পর্টেন্ট, যে পৃথিবীর আকৃতি গোলাকার প্রমাণ সহ ব্যাখ্যা করো, এটাও দিতে পারে, অথবা পৃথিবীর আকৃতি অভিগত গোলাকার প্রমাণ সহ ব্যাখ্যা করো, তাহলে তোমরা এই প্রমাণগুলো লিখবে। বেশ, তো এখানে কিছু তথ্য আছে, দেখো এই তথ্য দুটো একটু মনে রাখবে তোমরা। দেখো, পৃথিবীর গড় পরিধি হচ্ছে 40,027 কিলোমিটার, 40,027 কিলোমিটার বা 40,000 কিমি। পৃথিবীর গড় পরিধি হচ্ছে 40,027 কিলোমিটার বা 40,000 কিমি। ওকে, আর নিরক্ষরেখার পরিধি, নিরক্ষরেখার মানে পৃথিবীর যে গোল তার মাঝখানের যে পরিধিটা সেটা হচ্ছে 40,090 কিমি। স্বাভাবিক, মাঝখানটা একটু বেশি চওড়া, তাই পৃথিবীর যে নিরক্ষরেখার পরিধি এটা 40,090 কিমি।
ওকে, তো এই দুটো একটু মনে রাখবে। পৃথিবীর গড় পরিধি প্রায় 40,000 কিমি, এটা মনে রাখবে 40,000 কিমি। আর নিরক্ষরেখার পরিধি 90 কিলোমিটার বেশি, 40,090 কিমি। ওকে ওকে, এবার পৃথিবীর আকৃতি তো অভিগত গোলাকার আমরা জানলাম। বেশ, এইবার দেখো পৃথিবী কি সব জায়গাতেই সমান সমতল? না, সব জায়গায় সমতল নয়। কোথাও বিরাট উঁচু উঁচু পর্বত রয়েছে, আবার কোথাও গভীর খাদ রয়েছে। যেমন দেখো পৃথিবীর সব থেকে উচ্চতম স্থান কি বলো দেখি? মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা হচ্ছে 8,848 মিটার। ঠিক আছে। আবার পৃথিবীর সব থেকে গভীরতম স্থান হচ্ছে মারিয়ানা খাদ, যার গভীরতা হচ্ছে 11,033 মিটার। ওকে, তাহলে পৃথিবীর সব থেকে উঁচু স্থান দেখো হচ্ছে মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা হচ্ছে 8,848 মিটার। আবার সব থেকে গভীরতম স্থান হচ্ছে মারিয়ানা খাদ, যার গভীরতা হচ্ছে 11,033 মিটার। অনেক অনেক বই 11,033 মিটার নাও থাকতে পারে, একটু একটু এদিক ওদিক হতে পারে, তবে গুগলে এটাই বলছে 11,033 মিটার মারিয়ানা খাতের গভীরতা। তো সেই হিসাবে আমি বলছি, তোমাদের বই যেটা আছে তোমরা সেটা বলতে পারো। বেশ, তো দেখো এর ফলে দেখো একটা প্রায় 2,000 মিটারের একটা ফারাক রয়ে যাচ্ছে, 8,848 মিটার এবং 11,033 মিটার, প্রায় 2,000 মিটার বা 20 কিলোমিটারের একটা ফারাক রয়েছে এখানে। তাহলে দেখো পৃথিবীর এছাড়াও পৃথিবীতে আরো অন্যান্য পর্বত, মালভূমি ইত্যাদি ইত্যাদি রয়েছে। তাহলে দেখো পৃথিবীর আকৃতি যদি পুরোপুরি গোল হতো বা সমতল হতো তাহলে সব জায়গাতেই সমান হতো, কিন্তু তা তো নয়, কোথাও উঁচু কোথাও নিচু এরকম রয়েছে। তো পৃথিবীর আকৃতি তাই কারোর সঙ্গেই মেলে না, কোনো কিছুর মতোই নয়। পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীর মতোই। হ্যাঁ, পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীর মতোই, যাকে বলা হয় জিওড। তাহলে পৃথিবীর প্রকৃত আকৃতি জিওড, অর্থাৎ পৃথিবীর আকৃতি পৃথিবীর মতোই বা পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীর নিজের মতোই। ওকে, আমরা অনেক সময় বলি না যে আমি আমার মতোই, আমি কারোর সঙ্গে মিলি না, পৃথিবীও ঠিক সেই কথাই বলে যে আমি আমার মতোই, পৃথিবীর আকৃতি পৃথিবীর নিজের মতোই। এই যে নিজের মতো আকৃতি, এইটাকে বলা হয় কি? জিওড। এবার দেখো এই ছবিটাতে দেখো, এখানে রয়েছে সূর্য এবং সূর্যের চারিদিকে বিভিন্ন গ্রহ তাদের নিজের একটা পথে, যেটাকে বলা হয় কক্ষপথ, সেই কক্ষপথে ঘুরে চলেছে। সূর্য এবং সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহ তাদের নিজেদের পথ বা কক্ষপথে ঘুরে চলেছে। তো দেখো এখানে প্রধান হচ্ছে সূর্য। সূর্য হচ্ছে একটা এই পরিবারের হেড। যেমন আমাদের পরিবারের ক্ষেত্রে একজন হেড থাকে, সেটা বাবা হতে পারে বা মা হতে পারে বা অন্য কেউ হতে পারে। তো সেই রকমই এটা একটা ঠিক পরিবারের মতো, যেখানে হেড হচ্ছে সূর্য বা প্রধান হচ্ছে সূর্য, এবং সূর্যকে কেন্দ্র করে এই সমস্ত গ্রহগুলো কি করছে না, ঘুরছে নিজেদের কক্ষপথে। তো এই যে একটা পরিবারের মতো সৃষ্টি হয়েছে, এইটাকে বলা হয় সৌর পরিবার, বা এটা অনেকটা জগতের মতো। তো এটা সৌর পরিবার বা সৌর জগৎ। তাহলে সৌর পরিবার বা সৌর জগৎ কি? সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহ তাদের নিজেদের কক্ষপথে ঘুরে চলেছে, গ্রহ এবং উপগ্রহ তাদের কক্ষপথে ঘুরে চলেছে। সূর্য এবং এই সমস্ত গ্রহ উপগ্রহকে নিয়েই তৈরি হয় সৌর জগৎ বা সৌর পরিবার। ওকে, এইবার দেখো এই সৌর জগতে নিজেদের কক্ষপথে মোট 8টা গ্রহ ঘুরছে, 8টা গ্রহ ঘুরছে। তো কি কি গ্রহ ঘুরছে একবার দেখো? বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন, এই 8টা গ্রহ ঘুরছে। একবার আমার সঙ্গে তোমরা বলো, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন, এই 8টা গ্রহ ঘুরছে। এই প্লুটোটা কিন্তু এখন আর কোনো গ্রহ নয়। আগে এটা গ্রহ হিসাবে ধরা হতো, তখন গ্রহ সংখ্যা ছিল 9টা, কিন্তু এখন এটাকে গ্রহ হিসাবে ধরা হয় না, কারণ এটা খুবই ছোট এবং গ্রহের সব বৈশিষ্ট্য এর মধ্যে নেই। তাই এটাকে এখন আর গ্রহ হিসাবে ধরা হয় না, এটাকে বলা হয় বামন গ্রহ, মানে খুব ছোট গ্রহ। এটা 2007 সাল থেকে এটাকে আর গ্রহ হিসাবে ধরা হয় না, এটা এখন কি গ্রহ? বামন গ্রহ। ওকে, তাহলে দেখো বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন, এই 8টা গ্রহ আমাদের সৌরজগতে আছে। বেশ, সব থেকে কাছের গ্রহ কি? দেখো ছবিতে কি আছে, সব থেকে কাছের গ্রহ হচ্ছে বুধ।
সব থেকে দূরের গ্রহ কি? সব থেকে দূরের গ্রহ হচ্ছে নেপচুন। সব থেকে বড় গ্রহ কি বা বৃহত্তম গ্রহ কি? সব থেকে বৃহত্তম হচ্ছে বৃহস্পতি, তাই তো। আর সৌরজগতে সূর্যের কাছে যে গ্রহগুলো আছে, যেমন ধরো বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, এই চারটে গ্রহকে বলা হয় অন্তঃস্থ গ্রহ। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল এটা সূর্যের কাছে আছে, তাই চারটেকে বলা হয় অন্তঃস্থ গ্রহ। আর বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন এই চারটে গ্রহ পৃথিবী সৌরজগতের বাইরের দিকে আছে, তাই এই চারটে গ্রহকে বলা হয় বহিস্থ গ্রহ। বহিস্থ গ্রহ, তাহলে এই চারটে হচ্ছে অন্তঃস্থ গ্রহ, এই চারটে হচ্ছে বহিস্থ গ্রহ। সব থেকে বড় গ্রহ বৃহস্পতি, বৃহত্তম গ্রহ হচ্ছে বৃহস্পতি। এইবার দেখো, সূর্যের সব থেকে কাছে আছে বুধ, তাহলে সব থেকে বেশি উত্তাপ পাচ্ছে বুধ, তাই তো। তাহলে সৌরজগতের সব থেকে উষ্ণতম গ্রহ হওয়া উচিত বুধ, সব থেকে তো কাছে আছে, তাহলে উত্তাপ এই বেশি পাচ্ছে। কিন্তু সব থেকে উষ্ণতম গ্রহ বুধ নয়, সব থেকে উষ্ণতম গ্রহ হচ্ছে শুক্র। বুধ হওয়া উচিত ছিল যেহেতু কাছে আছে, কিন্তু বুধের উত্তাপও অনেক বেশি, কিন্তু তার থেকেও আবার শুক্রের উত্তাপ আরো বেশি। এখানে যদি 400 ডিগ্রি সেলসিয়াস হয়, এখানে 450 ডিগ্রি সেলসিয়াস, এরকম পার্থক্য হয়। তো কেন এত এখানে উত্তাপ বলো দেখি? সূর্য থেকে তো বুধের দূরত্ব কম, তার থেকে তো একটু দূরে আছে, কিন্তু তবু তা সত্ত্বেও এর উত্তাপ বেশি। তার কারণ হচ্ছে শুক্র গ্রহে কার্বন ডাই অক্সাইড আছে সব থেকে বেশি, কার্বন ডাই অক্সাইড সব থেকে বেশি আছে, সেই কারণে শুক্র গ্রহের উত্তাপ হচ্ছে সব থেকে বেশি। ওকে, তাহলে সৌরজগতের সব থেকে উষ্ণতম গ্রহ কি বললে তোমরা বলবে শুক্র গ্রহ। এবং কারণ কি? এই শুক্র গ্রহে প্রচুর পরিমাণ কার্বন ডাই অক্সাইড আছে, তাই এর উত্তাপ সব থেকে বেশি। প্রচুর পরিমাণ কার্বন ডাই অক্সাইড, মনে রাখবে এটা, যে শুক্র গ্রহ হচ্ছে সৌরজগতের উষ্ণতম গ্রহ, এখানে প্রচুর পরিমাণ কার্বন ডাই অক্সাইড থাকায় এর উত্তাপ সব থেকে বেশি হয়। ঠিক আছে, তাহলে সৌরজগতের কাছের গ্রহ বুধ, দূরের গ্রহ নেপচুন, বৃহত্তম গ্রহ হচ্ছে বৃহস্পতি, উষ্ণতম গ্রহ হচ্ছে শুক্র, আর সব থেকে শীতলতম বা ঠান্ডা গ্রহ হচ্ছে সব থেকে দূরে, যেটা সূর্য থেকে যত দূরত্ব বাড়বে তত তাপমাত্রা কমতে থাকবে, তাহলে সব থেকে ঠান্ডা গ্রহ হচ্ছে নেপচুন। নেপচুন সব থেকে শীতল গ্রহ। ওকে, বেশ। আর পৃথিবীকে বলা হয় নীল গ্রহ। নীল গ্রহ কেন বলা হয়? পৃথিবীর 70%ই হচ্ছে জল, বেশিরভাগটাই জল, সেই কারণে মহাকাশ থেকে পৃথিবীকে নীল রঙের দেখায়, তাই পৃথিবীকে বলা হয় নীল গ্রহ। জলের পরিমাণ বেশি দেখায়, মহাকাশ থেকে পৃথিবীকে নীল রঙের দেখায়, তাই পৃথিবীকে বলা হয় নীল গ্রহ। আর মঙ্গলকে বলা হয় কুলীন গ্রহ। মঙ্গলকে গ্রহ বলা হয় কুলীন গ্রহ, যে গ্রহের সব রকমের বৈশিষ্ট্য থাকে, গ্রহের যত রকমের বৈশিষ্ট্য থাকা উচিত সবকিছুই মঙ্গলের মধ্যে আছে, সেই কারণে মঙ্গলকে বলা হয় কুলীন গ্রহ। ওকে, মঙ্গলকে বলা হয় কুলীন গ্রহ। বেশ, এইবার এখানে আছে মানুষের আবাসস্থল রূপে পৃথিবী, যে একমাত্র গ্রহ মানুষ, এই একমাত্র গ্রহ পৃথিবী যেখানে মানুষ এবং অন্যান্য প্রাণীরা বসবাস করে, অন্য কোনো গ্রহে কিন্তু কোনো জীব বা প্রাণী বাস করে না। সেই কেন বাস করে না সেই কারণগুলো আমরা জানবো, বা পৃথিবীতেই কেন শুধুমাত্র প্রাণের অস্তিত্ব সম্ভব হয়েছে সেটা কারণগুলো আমরা এখানে পড়বো। দেখো, পৃথিবী হলো সৌর পরিবারের একমাত্র গ্রহ যেখানে প্রাণ আছে এবং প্রাণের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য সব রকমের উপকরণ ও উপাদান পর্যাপ্ত পরিমাণে মজুদ আছে। যে পৃথিবী হলো একমাত্র গ্রহ যেখানে শুধুমাত্র প্রাণের অস্তিত্ব আছে, এবং প্রাণের অস্তিত্ব থাকার জন্য যে সমস্ত উপকরণ উপাদান থাকা প্রয়োজন সেটা শুধুমাত্র পৃথিবীতেই আছে, তাই পৃথিবীতে প্রাণের অস্তিত্ব সম্ভব হয়েছে, অন্যান্য গ্রহতে হয়নি। বেশ, এবার সেগুলি আমরা দেখবো এক এক করে। তো প্রথম যে পয়েন্টটা আছে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব, সেটা হচ্ছে বায়ুমণ্ডলের উপস্থিতি। পৃথিবীতে বায়ুমণ্ডলে বিভিন্ন রকমের গ্যাস যেগুলো বেঁচে থাকার জন্য প্রয়োজন সেগুলো আছে। দেখো, পৃথিবী সৌরজগতের একমাত্র গ্রহ যার বায়ুমণ্ডলে O2 মানে অক্সিজেনের উপস্থিতি আছে, অক্সিজেন আছে। অক্সিজেন ছাড়া তো কোনো প্রাণী বাঁচতেই পারবে না, মানুষ তো নয়, কোনো প্রাণী বাঁচতে পারবে না, তাহলে এটা শুধুমাত্র পৃথিবীর মধ্যেই আছে, আর কোনো গ্রহের মধ্যে কিন্তু অক্সিজেন নেই। আবার CO2 আছে, যা উদ্ভিদের খাদ্য তৈরিতে কাজে লাগে। কার্বন ডাই অক্সাইড CO2 সেটাও পৃথিবীর মধ্যেই আছে, যেটা উদ্ভিদের খাদ্য তৈরিতে প্রয়োজন হয়, যেটা অন্য গ্রহে নেই, সব গ্রহে নেই। O3 মানে ওজোন রয়েছে, যেটা ক্ষতিকারক ইউভি রশ্মি থেকে রক্ষা করে, সূর্যের যে ইউভি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রশ্মি, অতিবেগুনি রশ্মি, সেটা থেকে রক্ষা করে। আবার N2 মানে নাইট্রোজেন, যেটা প্রাণের অন্যতম উপাদান ও প্রোটিন তৈরি সহায়ক। নাইট্রোজেন আছে পৃথিবীর বায়ুমণ্ডলে, যেটা
প্রাণের একটা অন্যতম উপাদান এবং প্রোটিন তৈরি করে নাইট্রোজেন থেকে, তো সেটা আছে। তাহলে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড এবং নাইট্রোজেন পর্যাপ্ত যেটুকু দরকার সেটুকুই আছে। পৃথিবীর বায়ুমণ্ডলের গড় তাপমাত্রা জীবজগৎ সৃষ্টির পক্ষে অনুকূল। তো এই সমস্ত থাকায় পৃথিবীর যে বায়ুমণ্ডল এবং এই সমস্ত গ্যাস থাকে এবং যে গড় বায়ুমণ্ডলের তাপমাত্রা খুব বেশিও হয় না আবার খুব কমও হয় না, ফলত কি হয়, পৃথিবীতে প্রাণের অস্তিত্ব সেই কারণে হয়ে ওঠে। বেশ, এইবার আছে 2 নম্বর, বায়ুমণ্ডলের উপস্থিতি। যে কোনো প্রাণের অস্তিত্বের জন্য জল প্রয়োজন। জলেই প্রথম প্রাণের অস্তিত্ব দেখা গিয়েছিল সমুদ্রের জলের মধ্যে। তো দেখো, পৃথিবী একমাত্র গ্রহ তথা জ্যোতিষ্ক যেখানে এত পরিমাণ জল আছে, এত পরিমাণ জল পৃথিবীর মধ্যেই রয়েছে। প্রায় 380 কোটি বছর পূর্বে জলেই প্রাণের উৎপত্তি হয়েছিল, যেটা বলছিলাম তোমাদের যে 380 কোটি বছর আগে প্রথম প্রাণের অস্তিত্ব জলেই হয়েছিল, উৎপত্তি জলেই হয়েছিল। পৃথিবীতে জল কঠিন, তরল ও গ্যাসীয় 3 রূপেই পাওয়া যায়। কঠিন যেখানে খুব ঠান্ডা সেখানে বরফ হিসাবে আছে, আবার তরল আবার গ্যাসীয় 3 রকম অবস্থাতেই আছে। জীবের জল ছাড়া বেঁচে থাকা সম্ভবপর নয়, মানে বাঁচতে পারবে না জীব জল ছাড়া। জীবের বিপাক ক্রিয়া জল ছাড়া সম্ভব নয়, জীবের বিপাক ক্রিয়া জল ছাড়া চলবে না, জল ছাড়া প্রাণের তাই অস্তিত্ব সম্ভব নয়। তাই পৃথিবীতেই একমাত্র প্রাণের অস্তিত্ব সম্ভব হয়েছে। শিলামণ্ডল ও মৃত্তিকার উপস্থিতি। শিলামণ্ডল মানে শিলা রয়েছে এবং মৃত্তিকা, মৃত্তিকা ছাড়া কোনো উদ্ভিদ জন্মাবে না, তাই এটাও পৃথিবীতে রয়েছে। পৃথিবীর পৃষ্ঠদেশে বিভিন্ন প্রকার শিলা দ্বারা গঠিত স্থলভাগের পরিমাণ 29%, মানে পৃথিবীর যে গোটা অংশ তার 29% হচ্ছে শিলা মানে মাটি আছে, বাকিটা তো জল বললাম। এরূপ ভূমিরূপের বৈচিত্র্য অন্য গ্রহে দেখা যায় না, এরকম মাটি অন্য জায়গায় আর থাকে না, নেই, অন্য গ্রহে নেই। আবহবিকার, পুঞ্জিত ক্ষয়, ক্ষয়ীভবন, সঞ্চয় ইত্যাদি দ্বারা শিলা চূর্ণ এবং তাতে জল ও জৈব পদার্থ যুক্ত হয়ে মৃত্তিকা সৃষ্টি হয়েছে। এই আবহবিকার এগুলো আমরা পরে পড়বো, এই 9 আছে অন্যান্য চ্যাপ্টারে, তো সেগুলো পরে পড়বো। যাই হোক, আমি একটু বলে রাখি যে যে সমস্ত প্রথমে যখন পৃথিবীর সৃষ্টি হয়েছিল সবকিছু শিলা, পাথর ছিল। সেই পাথর বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন বৃষ্টিপাত, সূর্য, নদী এসবের দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে সেগুলো থেকেই মাটির সৃষ্টি হয়েছে আর কি, ধীরে ধীরে অনেক ধীর প্রক্রিয়ায় মাটির সৃষ্টি হয়েছে। তো এই যে মাটি বিভিন্ন তার মধ্যে জৈব পদার্থ যুক্ত হয়ে সেই শিলা থেকে মাটির সৃষ্টি হয়েছে, পাথর থেকে মাটির সৃষ্টি হয়েছে। সেই মাটির মধ্যেই বিভিন্ন আর কি উদ্ভিদের প্রয়োজনীয় উপাদান, পুষ্টি উপকরণ, ধাতব খনিজ পদার্থ রয়েছে, যার ফলে উদ্ভিদ বেঁচে থাকে আর উদ্ভিদের উপর নির্ভর করে অন্যান্য প্রাণীরা বেঁচে থাকে। ফলে এই মাটি আছে বলে কিন্তু প্রাণের অস্তিত্ব সম্ভব হয়েছে। তাহলে প্রথম কথা, বায়ুমণ্ডল, এখানে সব বিভিন্ন রকমের প্রয়োজনীয় গ্যাস এখানে আছে বায়ুমণ্ডলে, জল এখানে আছে পৃথিবীতে, এবং মাটি এখানে রয়েছে। এই 3টে কারণের জন্য পৃথিবীতেই একমাত্র মানুষের বা অন্যান্য প্রাণীদের অস্তিত্ব সম্ভব হয়েছে, অন্য গ্রহে হয়নি। বেশ, এবার এই চ্যাপ্টারের একদম লাস্ট টপিক, জিপিএস। আমরা এখন কোনো জায়গায় যেতে হলে গুগল ম্যাপের সাহায্যে খুব সহজেই সেই জায়গাটা দেখে নিয়ে সহজেই চলে যায়। তো এই গুগল ম্যাপ কিভাবে চলে? সেটা চলে এই জিপিএস, এই প্রযুক্তির দ্বারা। তো জিপিএস এর পুরো কথা হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। মনে রাখবে, এটা শর্ট প্রশ্নে থাকে যে জিপিএস এর পুরো কথা কি। গ্লোবাল পজিশনিং সিস্টেম, এটা হলো জিপিএস এর পুরো কথা। গ্লোবাল পজিশনিং সিস্টেম, বলো আমার সঙ্গে, গ্লোবাল পজিশনিং সিস্টেম, গ্লোবাল পজিশনিং সিস্টেম, এটা জিপিএস এর পুরো কথা। বেশ, এবার জিপিএস জিনিসটা কি? মহাকাশে ঘূর্ণায়মান কৃত্রিম উপগ্রহ পরিচালিত সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে পৃথিবীর যে কোনো স্থানের অবস্থান নির্ণয়, নিখুঁত সময় নির্ণয় এবং উচ্চতা পরিমাপের ব্যবস্থা হলো জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম। দেখো কি, মহাকাশে বিভিন্ন কৃত্রিম উপগ্রহ রয়েছে, পাঠানো হয়। তো সেই কৃত্রিম উপগ্রহ থেকে স্বয়ংসম্পূর্ণ মানে অটোমেটিক হয়। এটা কি হয়, কোন একটা জায়গার সঠিক অবস্থান নির্ণয় করা যায়, একটা নিখুঁত সময় নির্ণয় করা যায়, উচ্চতা পরিমাপ করা যায়। এই যে প্রযুক্তি, এটাই হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। কৃত্রিম উপগ্রহগুলি আলোর গতিবেগের সমান গতিতে যে সিগন্যাল পাঠায়, এই কৃত্রিম উপগ্রহ থেকে সিগন্যাল পাঠাচ্ছে, খুব স্পিডে সিগন্যাল পাঠাচ্ছে আলোর গতিবেগের সমানে, তা জিপিএস রিসিভার যন্ত্রে ধরা পড়ে। জিপিএস রিসিভার যন্ত্র, এই দেখো এটা রিসিভার যন্ত্র। বিভিন্ন মোবাইলে যে প্রযুক্তিটা থাকে ওইটা ওই জিপিএস রিসিভার থাকে, জিপিএস থেকে ওই সিগন্যালটা ওখানে চলে আসছে মোবাইলের মধ্যে, জিপিএস রিসিভার যন্ত্রে। তো রিসিভার যন্ত্রে ধরা পড়ে ও নিমেষের তথ্য পাওয়া যায়, এবং নিমেষে আমরা তথ্য পাওয়া যায়। যে স্যাটেলাইট আছে, স্যাটেলাইট থেকে তথ্য আসে, মোবাইলের মধ্যে জিপিএস রিসিভার যন্ত্র আছে, সেই তথ্যটা নিচ্ছে এবং আমাদের সেটা দেখাচ্ছে, একদম নিমেষের মধ্যে দেখাচ্ছে।
সেকেন্ডের মধ্যে দেখাচ্ছে। 1995 সাল থেকে জিপিএস ব্যবস্থা পুরোপুরিভাবে চালু হয়। 1995 সাল থেকে এটা চালু হয়, প্রথম আমেরিকায় চালু হয়েছিল, তারপরে বিভিন্ন দেশে হয়। 1995 সালে জিপিএস ব্যবস্থা পুরোপুরিভাবে চালু হয়। ওকে, বেশ। তো এই জিনিসগুলোর মধ্যে জিপিএস থাকে, মোবাইলে তো থাকেই, তার সঙ্গে বিভিন্ন বাস, ট্রেন, প্লেন এইসবের মধ্যে জিপিএস থাকে, যার ফলে আমরা খুব সহজেই আমরা কোনো একটা জায়গায় যেতে পারি। বেশ, জিপিএস এর ব্যবহার অনেক ব্যবহার আছে, আমরা নিজেরাও জানি। প্রথম হচ্ছে অবস্থান নির্ণয়। জিপিএস এর সাহায্যে কোনো স্থানের অক্ষাংশ ও দ্রাঘিমা নির্ণয় করার মাধ্যমে সঠিক অবস্থান বের করা যায়। অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ সঠিকভাবে নির্ণয় করে কোনো একটা জায়গাকে সঠিকভাবে নির্ণয় করা যায়। ধরো তুমি কোথাও যাবে, গুগল ম্যাপে লিখে দিলে, তো সেই জায়গাটাকে সঠিকভাবে খোঁজার জন্য জিপিএস কিন্তু এইটারই সাহায্য নেয়, কোনো একটা অক্ষাংশ আর দ্রাঘিমাংশকে সঠিকভাবে খুঁজে নিয়ে সেই জায়গাটাকে তোমাকে দেখায়। বেশ, যান চলাচল 2 নম্বর পয়েন্ট, এটাতেও সুবিধা হয়। বিমান জাহাজ চলাচলে জিপিএস ব্যবস্থা গ্রহণ করা হয়। বিমান এবং জাহাজ চলাচলে জিপিএস ব্যবস্থা সাহায্য নেওয়া হয়। এমনকি সড়কপথে যানজট যুক্ত রাস্তার হদিশও জিপিএস বলে দেয়। কোন রাস্তায় বেশি যানজট আছে, গাড়ি আছে, সেটাও এই জিপিএস বলে দিতে পারে। যে কোনো যানবাহনে জিপিএস থাকলে তার অবস্থান সহজেই জানতে পারা যায়। কোনো একটা গাড়িতে যদি এই জিপিএস লাগানো থাকে, তাহলে কোনো একটা জায়গায় যাওয়া সহজেই হয়, বা কোথায় যানজট আছে, বেশি গাড়ি জ্যাম আছে, সেগুলো সহজেই বোঝা যায়। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ত্রাণ ও উদ্ধার কার্য। ত্রাণ এবং উদ্ধার কার্য পাঠানোর ক্ষেত্রেও জিপিএস সাহায্য করে। কোনো প্রাকৃতিক বিপর্যয় ঘটলে দ্রুত দুর্ঘটনাযুক্ত স্থলগুলি চিহ্নিত করে ত্রাণ সামগ্রী মানে খাদ্য, জল, এই সব কিছু পাঠানো এবং উদ্ধার কার্য চালানোর সুবিধার জন্য জিপিএস প্রযুক্তি ব্যবহার করা হয়। কোনো একটা জায়গায় ধরো কোনো প্রাকৃতিক বিপর্যয় হলো, ভূমিকম্প, বন্যা ইত্যাদি হলো, সেখানে দ্রুত খাবার, জল, ওষুধ এগুলো পাঠানোর জন্য জিপিএস সাহায্য করে। তা আমরা দেখে নিতে পারি যে এই জায়গাটাই বেশি দরকার, প্রয়োজন এখন, তো সেখানে আমরা সহজেই যেতে পারি। তো এটা সাহায্যে জিপিএস অনেক সাহায্য করে এগুলোর জন্য। এমনকি শহরে কোনো দুর্ঘটনা ঘটলে কোন পথে সব থেকে আগে পৌঁছানো সম্ভব তা জিপিএস এর দ্বারা জানা যায়। 4 নম্বর সামরিক ক্ষেত্রে, যুদ্ধ ক্ষেত্রে কাজে লাগে। যুদ্ধ ও প্রতিরক্ষা ক্ষেত্রে বিশেষত শত্রুপক্ষের অবস্থান, শত্রুপক্ষ কোথায় আছে চিহ্নিত করা, রকেট মিসাইল নিয়ন্ত্রণ, রকেট মিসাইলটা ঠিক কোথায় গিয়ে ফেলা হবে, তোমার বাড়ির ছাদে ফেলা হবে কি, সেটা যদি করতে হয় তাহলে সেই অক্ষাংশ আর দ্রাঘিমাংশটাকে যদি আমরা সেট করে দিই, তাহলে কিন্তু তোমার বাড়ির ছাদে গিয়েই মিসাইলটা পড়বে না, যদিও পড়বে না, আমি তাই বলছি আর কি। তো সেটাই আর কি। সৈন্য রসদ প্রেরণে সুবিধার জন্য জিপিএস ব্যবস্থা ভীষণ কার্যকরী ভূমিকা পালন করে। তো এইসবের জন্য জিপিএস ব্যবস্থা কার্যকরী ভূমিকা পালন করে। জরিপ কার্য, কোনো কিছু জায়গাকে সঠিকভাবে জরিপ মানে মাপজোপ করার জন্য জিপিএস পদ্ধতির সাহায্যে সঠিক অবস্থান নির্ণয়ের মাধ্যমে নির্ভুল জরিপ কার্য মানে মাপজোপ করা, কোনো একটা জায়গাকে সঠিক মাপজোপ করা যায় এবং যথাযথভাবে মানচিত্র তৈরি করা যায়, সঠিকভাবে মানচিত্র তৈরি করা যায়। মৎস্য সংগ্রহ, জিপিএস এর সাহায্যে সমুদ্রে জিপিএস প্রযুক্তি ব্যবহার করে মাছের ঝাঁক নির্ণয় করে মৎস্য সংগ্রহ করা যায়। কোথায় মাছ বেশি আছে সেটা জিপিএস এর সাহায্যে আমরা দেখে নিতে পারি, সেখানে গিয়ে আমরা মাছ ধরবো। অন্যান্য ব্যবহার, এছাড়াও আর কি ব্যবহার হয়, এছাড়া খনন কার্যের মাধ্যমে সম্পদের অবস্থানের হদিশ পেতে, মাটির নিচে কোথায় কোন খনিজ সম্পদ আছে সেটা জানতে, মোবাইল ফোনের অবস্থান চিহ্নিত করে অপরাধীদের ধরার জন্য মোবাইল ফোনের অবস্থান, মোবাইল ফোনটা ধরো তোমার চুরি হয়ে গেছে, সেই ফোনটাকে ওই জিপিএস এর সাহায্যে খুঁজে বার করে যারা তোমার ফোনটা চুরি করেছে তাদেরকে ধরা। জ্যোতির্বিজ্ঞান চর্চায় নিখুঁত সময় নির্ণয়ে, নগর পরিকল্পনায়, আবহাওয়া সংক্রান্ত তথ্য, এখন মোবাইলে দেখবে টেম্পারেচার দিয়ে দেয়, কবে বৃষ্টি হবে, কবে ঝড় হবে ইত্যাদি দিয়ে দেয়, সবকিছুই জিপিএস এর মাধ্যমেই কিন্তু হয়। তো এইসব কাজে জিপিএস এর ব্যবহার কাজে লাগছে। ওকে, তো বন্ধুরা এই ভিডিওতে এই পর্যন্তই। তো এই ভিডিওতে আমি তোমাদের গ্রহরূপে পৃথিবী চ্যাপ্টারটা সম্পূর্ণ আলোচনা করলাম। তো ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্টগুলো আমাদের অনেক মোটিভেট করে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং একটু উপকার হয় তো প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর সেই সঙ্গে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলো না, কারণ শেয়ার করলে জ্ঞান বাড়ে। और इसके साथ प्यार भी शेयर करते रहिए। थैंक यू सो मच।